আসসালামু আলাইকুম। অনেক ছাত্রই আছে যারা পুরো এইচএসসি জীবন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়ার পরেও একটা সন্তোষজনক রেজাল্ট করতে পারে না, এবং রেজাল্ট না করতে পারার মূল কারণ হচ্ছে মূল কারণগুলোর কয়েকটি হচ্ছে: নম্বর বন্টন, প্রশ্নের ধরন ঠিকমতো না জানা, অধ্যায়সমূহ মানে কি ধরনের অধ্যায় আসে, কোন অধ্যায় কিভাবে পড়তে হয় এই বিষয়ে না জানা, কি কি বই কিনা দরকার, কখন কি বই কিনা দরকার এই বিষয়ে না জানা, এবং তার কাছে একটা পরিপূর্ণ গাইডলাইন না থাকা। আজকে এই চারটা বিষয় যেগুলো যেগুলো আমার মনে হয় একটা ছাত্র না জানার কারণে রেজাল্ট খারাপ হয়, এই বিষয়ে আমি আলোচনা করব। তো জন্য অনুরোধ থাকলো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। আমি হামিম আল রাফি, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব নম্বর বন্টন প্লাস প্রশ্নের ধরন নিয়ে। আইসিটি পরীক্ষা মোট 100 নম্বরের হয়। এর মধ্যে লিখিত পরীক্ষা হয় 75 মার্কসের এবং প্র্যাকটিক্যাল হয় 25 মার্কসের। অর্থাৎ বিস্তারিত বলতেছি। লিখিত অংশে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সৃজনশীল আর একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। সাধারণভাবে আমরা বুঝি, এভাবে এক্সাম দিয়ে আসছি। সৃজনশীল প্রশ্ন মোট 50 নাম্বার থাকে। এখানে 8টা প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 × 10 50। প্রতিটি প্রশ্নে কয় 1 নাম্বার, ক্ষয়ে 2 নাম্বার, গয়ে 3 নাম্বার, ঘয়ে 4 নাম্বার, 4টি অংশ থাকে। মোটামুটি আমরা এগুলো জানি। বহু নির্বাচনী প্রশ্ন থাকে 25টা। 25টার মধ্যে 25টাই উত্তর করতে হবে, প্রতিটা 1 মার্কস। তো টোটাল 25 মার্কস। আচ্ছা, তারপরে আসে ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল। মোট 25 নম্বর থাকে। এটি কোথায় হয়? এটি কলেজ থেকে নেওয়া হয়। ল্যাব পারফরমেন্স, খাতা এবং ভাইবার উপর এই নম্বর দেওয়া হয়। সাধারণত আহ, বিভিন্ন কলেজগুলোতে একটা প্র্যাকটিক্যাল নিজে নিজেই লিখতে হয়, লিখে জমা দিতে হয় এরকম। তো সাধারণ ল্যাবে গিয়ে ক্লাস হয়, এটা সব জায়গায় পসিবল হয় না। টপ টপ কিছু কলেজ আছে সেগুলোতে হইতে পারে। সাধারণভাবে প্র্যাকটিক্যাল খাতায় লিখে স্যারের কাছে জমা দিতে হয় একটা সময়। এবং সাধারণত ভালো কলেজ, সাধারণত কলেজগুলো 25-25 মার্কসে দিয়ে দেয়। বাকি অনেক কলেজ দেয় না, সেটা তাদের বিষয়। আচ্ছা, এখন অধ্যায় সমূহ। সদ্য ভর্তি হওয়া ছাত্রদের জন্য টিপস। এখানে 6টা অধ্যায় আছে। আইসিটি আমাদের এইচএসসি তে 6টা অধ্যায় আছে। এই 6টা অধ্যায় কোনটা কিভাবে পড়বো এই বিষয়ে যদি না জানা থাকে, তাহলে অধ্যায়গুলো শেষ করতে অনেক কষ্ট পাইতে হয়। তো আমরা জানিনি কোন অধ্যায়টা কিভাবে পড়তে হয় এবং কোন অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে না প্রশ্ন আসে। প্রথম অধ্যায় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এটি সম্পূর্ণ মুখস্থ থিওরি অধ্যায়। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসে। একটু রিডিং পড়লেই সহজে উত্তর দেওয়া যায়। এই চ্যাপ্টারটা কিভাবে পড়া উচিত? আমার 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 পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ভালো কোনো টিচার বা অনলাইনে ভালো কোনো ক্লাস থেকে আহ, একটু হালকা নোট টোট করে নেওয়ার পর ডাইরেক্ট প্রিভিয়াস 5 থেকে 10 বছরের কোয়েশ্চেন সলভ করলেই, 10 বছর না, 5 বছরের কোয়েশ্চেন সলভ করলেই মোর দেন এনাফ। এখন সাধারণত বড় বড় মাহবুবুর রহমান স্যারের বইগুলো পুরা রিডিং পড়া, 40-50 পেজ, 60 পেজ, 70 পেজ রিডিং পড়ার প্রয়োজন হয় না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অনেকে চাইলে বই, অনেকে আবার বইও পড়ে। কিন্তু একটা কথা, বই লাইন বাই লাইন পড়ার প্রয়োজন নাই। ডেফিনেশন গুলো হালকা দেখবো, কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দাগায় রাখবো, এইটুকুই, তার বেশি পড়ার প্রয়োজন নাই। আচ্ছা, দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এটা কিভাবে পড়া দরকার? এই যে এটাও একটা থিওরি সাবজেক্ট, সরি থিওরি চ্যাপ্টার। এই প্রথম 2 চ্যাপ্টারই কি থিওরি। প্রথম চ্যাপ্টারে যেভাবে পড়ার কথা আমি বললাম আমার পার্সোনাল ওপিনিয়নে, আহ দ্বিতীয় চ্যাপ্টারটা ওভাবেই পড়লেই হয়ে যায়। আচ্ছা, তৃতীয় অধ্যায় সং- সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এটি আইসিটির সবথেকে গুরুত্বপূর্ণ এবং ম্যাথমেটিক্যাল অধ্যায়। এটা কি অধ্যায়? ম্যাথমেটিক্যাল অধ্যায়। এখানে সাধারণত 2টা সৃজনশীল প্রশ্ন থাকে, আসে। এই দ্বিতীয় চ্যাপ্টারটা আবার 2 ভাগে বিভক্ত। ঠিক আছে, এই 2 ভাগ থেকে 2টা প্রশ্ন আসে। তো
প্রথম প্রশ্ন সংখ্যা পদ্ধতি থেকে আসে, দ্বিতীয় প্রশ্ন লজিক গেট থেকে আসে। এটি ভালো করে শিখলে ফুল নম্বর পাওয়া নিশ্চিত। সাধারণত থিওরি চ্যাপ্টারগুলোতে মার্কস কাটার সম্ভাবনা থাকে আর কি। এখানে যদি ম্যাথ আমরা সুন্দরভাবে করে দিতে পারি তো সেক্ষেত্রে মার্ক কাটার জায়গা নাই। তো অনেকে এই জন্য ম্যাথটা দেওয়া প্রেফার করে। আচ্ছা, আবার যারা একেবারেই কোনো পড়াশোনাই করে নেই, ফেল হওয়ার মতো সিচুয়েশন, তাদের জন্য আমি রেকমেন্ড করব চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4। এখান থেকে মোটামুটি 3টা বা 4টা প্রশ্ন আসবে, এই 4টা এক্সামে লিখে 5টা ঠেকাইতে, মানে ফেলটা ঠেকাই দিয়ে আসলেই হয়ে যাবে আর কি। ভালো মার্কস পাইতে হলে সবকিছুই পড়তে হবে, কারণ ক্রিয়েটিভ অ্যান্সার না করলেও এমসিকিউ তো আছে সবগুলো থেকে। যাই হোক, তারপরে আসি আমরা চতুর্থ অধ্যায়, এটা হচ্ছে HTML। এটা কোডিং অধ্যায়। ওয়েবসাইট কিভাবে বানাবো বা বানাই তা শেখানো হয়। আসলে ওয়েবসাইট বানানো অনেক কঠিন বিষয়। ওয়েবসাইট বানানোর একটা ধাপ হলো এই যে HTML, এই বিষয়ে এখানে আলোচনা করা হয়। এখান থেকে সাধারণত একটা সৃজনশীল প্রশ্ন আসে এবং এটা সহজ চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। মোটামুটি চ্যাপ্টার 4, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 1, এই 3টা হচ্ছে সহজ চ্যাপ্টার। আচ্ছা, তারপরে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা সি প্রোগ্রামিং। নতুনদের কাছে এটা একটু কঠিন লাগতে পারে, কারণ এখানে সি প্রোগ্রামিং ভাষা শিখতে হয়। এখান থেকে একটা বা দুটা সৃজনশীল প্রশ্ন আসে। প্রথম থেকে নিয়মিত প্র্যাকটিস না করলে এটি পরীক্ষার হলে মেলানো কঠিন। তো এটা একবার শেষ মুহূর্তে প্রিপারেশন নেওয়ার মতো চ্যাপ্টার না। এটা একটু আগে থেকে করে 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 রাখতে হয় এবং ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হয়। আমার একটা বন্ধু ছিল, সে ওই পরীক্ষার আগের রাতে পড়ে পরের দিন যায় এক্সাম দিছে। তো ওটা এক্সেপশনাল কেস। সবার ক্ষেত্রে এটা হবে বিষয়টা এমন না। সাধারণভাবে আগে থেকে করে রাখা দরকার। আচ্ছা, ষষ্ঠ অধ্যায়। এটা আহ, সাধারণত শর্ট সিলেবাসে 2020 সাল থেকে আমার আমার জানা নেই যে পড়ানো হয়েছে কিনা। তো যাই হোক, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটি মাঝারি ধরনের সহজ অধ্যায়। ডেটা টেবিল এবং এসকিউএল কোয়ারি নিয়ে কাজ করতে হয়। এখানে একটা সৃজনশীল প্রশ্ন সাধারণত আসে। নতুনদের জন্য পরামর্শ হচ্ছে প্রথম থেকেই অধ্যায় 3, 4 ও পঞ্চম অধ্যায় বেশি বেশি গুরুত্ব দাও, কারণ এগুলো মুখস্থ করার বিষয় নয়, ম্যাথ বা কোডিং এর মতো বুঝে প্র্যাকটিস করার বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, বই সিলেকশন ও ব্যবহার। কোন বই কিনবো? সাধারণত মাহবুবুর রহমান স্যারের বই অথবা প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই, এছাড়া সিস্টেক পাবলিকেশন বা অক্ষরপত্র, এই বইগুলো বাজারে বেশি চলে। আমি কোনো একটা নির্ধারণ করে দিলাম না, কারণ বিভিন্ন কলেজে বিভিন্ন কোচিং এ এক স্যার এক রকম পড়ায়। এই সবগুলো ভালো বই, সবগুলো থেকে পড়া যেতে পারে। প্লাস আমি একটা টু দ্য পয়েন্ট, এক্সাম ফ্রেন্ডলি, স্টুডেন্ট ফ্রেন্ডলি বেস্ট আমার বই, আমার পার্সোনাল ওপিনিয়নে, সরি মাইকটা পড়ে গেছে, আমার পার্সোনাল ওপিনিয়নে যেটা মনে হয় সেটা হচ্ছে নাহিদ 24 স্যারের আইসিটি ম্যাজিক বইটা। এটা খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা বই। তা আমি হাইলি রেকমেন্ড করব ওই আইসিডি ম্যাজিক বইটা কেনার জন্য। যদি আইসিডি ম্যাজিক বইটা থাকে তাহলে আমাদের এই মাহবুব রহমান স্যারের বই বাকি বইগুলো যেগুলো আছে এগুলো কেনার প্রয়োজন নেই, ওই একটা বই থাকলে ইনশাল্লাহ যথেষ্ট। এবং উনার চ্যানেলে উনি অনেকগুলো ভিডিও বানিয়ে রাখছেন আইসিটি বিষয়ে, অনেক সুন্দর সুন্দর, আমি বেস্ট আমার লাগছে। তো ওইগুলো আপনারা ফলো করতে পারেন। আচ্ছা, প্লাস আমাদের চ্যানেলে ইনশাল্লাহ আপলোড হবে আইসিটির উপর ক্লাস, আপনারা ওইগুলো দেখতে পারেন ইনশাল্লাহ নিয়ার ফিউচারে। আচ্ছা, কখন কিনবো? ক্লাস শুরু হওয়ার প্রথম সপ্তাহেই মেন বই কিনে ফেলা উচিত। আইসিটির জন্য দেরি করার কোনো সুযোগ নাই। কিভাবে ব্যবহার করব? শুধু রিডিং পড়লে আইসিটি ভালো করা যায় না। থিওরি অধ্যায়গুলোর জন্য মেইন বই দাগিয়ে পড়বে, আর ম্যাথ ও কোডিং অধ্যায়গুলো তৃতীয়, চতুর্থ, পঞ্চম জন্য বইয়ের উদাহরণগুলো খাতায় কলমে ধরে ধরে প্র্যাকটিস করবে। বইয়ের উদাহরণ না, প্রিভিয়াস প্রশ্ন, এখানে একটু লেখার মিস্টেক আছে। ওকে, মাফ চাই, দোয়া চাই, থাক, এটা এখানে থাক। আচ্ছা, সহায়ক বই, টেস্ট পেপার বা একটা ভালো গাইড। আমি রেকমেন্ড করব বছরের প্রথমে একটা গাইড বই কিনে নেওয়া এবং গাইড বইয়ের প্রিভিয়াস যত কোয়েশ্চেনগুলো আছে, অ্যান্সারগুলো আছে, সবগুলো সুন্দর করে প্র্যাকটিস করা। এবং টেস্ট এক্সাম শেষ সেকেন্ডারি টেস্ট এক্সাম শেষ হওয়ার পর একটা টেস্ট পেপার কিনা এবং ধামাধাম, মানে একেবারে চোখ বন্ধ করে 20-30টা
কি বলে মক টেস্ট দিয়ে দেওয়া বা মডেল টেস্ট দিয়ে দেওয়া, বিভিন্ন টেস্ট টেস্ট পেপারগুলো যেগুলো থাকে বিভিন্ন টপ কলেজগুলো ওইগুলো অ্যান্সার করা, তাহলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট নিশ্চিত করা যাবে। আচ্ছা, এখন পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। সাধারণভাবে মোটামুটি উপরে কথা বলার সময় বিভিন্ন গাইডলাইন আসে, এখন সাধারণত শুধু গাইডলাইনে কথা হবে। কি কি করব আইসিটি বিষয়ে? ধারাবাহিকতা রক্ষা, সপ্তাহে ৩-৪ দিন আইসিটির জন্য নির্দিষ্ট সময় রাখা দরকার। বুঝে পড়া, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং লজিক গেটগুলো মুখস্থ করার চেষ্টা না করে লজিক বোঝা। কোডিং লিখে প্র্যাকটিস করা। এখানে কথা হচ্ছে কোডিং আমাদের যেহেতু খাতায় লিখে করতে হয় এক্সামে, তো এই কারণে আমরা শুধু বুঝলাম, বা অনেকে আছে পারে এইচটিএমএল মোটামুটি হালকা পাতলা পারে, সি প্রোগ্রামিংও পারে, আগে থেকে শিখছে, নিজে থেকে শিখছে, তাও খাতায় যে লেখার বিষয়টা এটা একটু বোঝার জন্য খাতায় এরকম অ্যান্সার করা দরকার। ঠিক আছে, কারণ এগুলোর মধ্যে ছোটখাটো ভুল টুল হয়ে গেলে কিন্তু মার্কস পুরোটাই কেটে চলে যায়, বা অনেকটাই কেটে চলে যায়। এই কারণে এগুলো লিখে 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 প্র্যাকটিস করা দরকার। হাতটা বসবে, সুন্দর করে প্র্যাকটিস হবে আর কি। আচ্ছা, বোর্ড প্রশ্ন সলভ, প্রতিটা অধ্যায়ে শেষ করার সাথে সাথে বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন সমাধান করে ফেলা। ঠিক আছে, আইসিটির মধ্যে বোর্ড প্রশ্ন মানে টোটাল এইচএসসি প্রিভিয়াস বোর্ড প্রশ্ন সলিউশন কেউ যদি না করে এইচএসসি তে ভালো রেজাল্ট করতে চায়, শুধু খালি পড়াশোনা করতেছে সারাদিন রাত, সে শুধু সময় নষ্ট করতেছে এবং তার রেজাল্ট ভালো হবে না, আমি লিখে দিতে পারবো। আচ্ছা, কি কি এড়িয়ে চলবো? শেষ মুহূর্তের জন্য ফেলে রাখা, এটা ইউনিভার্সাল কথাবার্তা। যাই হোক, অতিরিক্ত মুখস্থ করার প্রবণতা, বুঝলাম না কিছু না সবকিছু মুখস্থ করে ফেলাবো, নো। যেটা এক্সামে আসে ডেফিনেশন, যেটা মুখস্থ করতেই হবে সেটা মুখস্থ করলাম, বাকি যেটা বোঝার ওটা বুঝতে হবে। আচ্ছা, রিভিশন, রিভিশন ও পড়াশোনার কৌশল, শর্ট নোট বানাও। যেগুলো রুলস গুলো আছে, লজিক গেট হ্যান ত্যান যে রুলস গুলো আছে, রুলস গুলো আমরা একটু হালকা লিখে রাখতে পারি, যে ইম্পর্টেন্ট ডেফিনেশন গুলো লিখে রাখতে পারি, ইম্পর্টেন্ট ডেফিনেশন হালকা একটু কিছু পয়েন্ট লিখে রাখতে পারি, বা যে জিনিসগুলো আসে এক্সামে কিন্তু আমি বারবার ভুলে যাচ্ছি ওইগুলো লিখে রাখতে পারি। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্ট, এক্সামের আগে ওই আমার খাতাটা দেখে যাবো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার আগে নিজে নিজে ঘড়ি ধরে টেস্ট পেপারে 25টি এমসিকিউ 20 মিনিটে শেষ করার প্র্যাকটিস করা। হ্যাঁ, এটা মোটামুটি ওই সেম কথা রিপিট করতেছে, সেম কথা রিপিট, বেশি বেশি মক টেস্ট দিতে হবে, বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। পরীক্ষার হলে যেভাবে লিখবো, এই যে 2 বছরের জার্নি শেষ, এখন এক্সামে কিভাবে লিখবো এই বিষয়ে কথা বলবো। সৃজনশীল প্রশ্নের উত্তর, ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর সরাসরি মেন বইয়ের সংজ্ঞা অনুযায়ী নিখুঁতভাবে লিখবে। গ এবং ঘ নম্বর যদি কোনো উদ্দীপকের কোড বা ম্যাথ থাকে তবে আগে খসড়া করে নিয়ে মূল খাতায় ফ্রেশ করে লিখবে। যদি কারো কনফিডেন্স থাকে তাহলে মূল খাতায় ডাইরেক্ট করা যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, চিত্র অঙ্কন, লজিক গেট ও নেটওয়ার্ক টোপোলজির চিত্র পেন্সিল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আঁকবে। লজিক গেট কি জিনিস, নেটওয়ার্ক টোপোলজি কি জিনিস, যদি একটা নতুন ছাত্র দেখে তাহলে বুঝতে পারবে না। সাধারণভাবে এই এই ফুল লেখাটা এটা বছরে বিভিন্ন সময় খুলে খুলে দেখতে হবে। ঠিক আছে, এখন হালকা একটু আইডিয়া নিয়ে রাখলা তাহলেই হয়ে যাবে। বা আইডিয়া নিয়ে রাখলে আমি আপনি তুমির মধ্যে মিক্স করে ফেলি, আচ্ছা আপনি করে বলি। তো বিভিন্ন সময় দেখতে হবে, এই জন্য এই 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 মানে নোটটার আমি পিডিএফ গুগল ড্রাইভে আপলোড করে নিচে ভিডিও ডেসক্রিপশনে ইনশাআল্লাহ লিঙ্ক দিয়ে দিব। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে রাখবেন এবং বছরে যখনই একটু মনে হবে ভুলে গেছি কি বলছিল স্যার, তখনই খুলে খুলে দেখা যেতে পারে। আচ্ছা, কোডিং রাইটিং, এইচটিএমএল বা সি কোড লেখার সময় লাইনের স্পেসিং ঠিক রাখবে যেন শিক্ষকের পড়তে সুবিধা হয়। কোডের গুরুত্বপূর্ণ সিনট্যাক্স ভুল করা যাবে না। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যাতে আরো সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি, বা যে 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 কোয়ালিটি ভিডিওগুলো আসতেছে তারা আরো বেটার করতে পারি। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, আসসালামু আলাইকুম।